আচ্ছা, আমরা যে প্রতিদিন ক খ লিখি, কখনো কি মনে হয়েছে যে এদেরও একটা জীবন কাহিনী থাকতে পারে, মানে একটা বায়োগ্রাফি? আজকে কিন্তু আমরা কোনো রাজা বা সাম্রাজ্যের গল্প শুনব না, বরং আমাদের খুব চেনা বাংলা বর্ণমালার সেই অসাধারণ জার্নিটা, সেই মহাকাব্যিক ইতিহাসটাই খুলে দেখব। এই যে আমাদের চোখের সামনে অক্ষরগুলো দেখছেন, এরা আসলে এক একজন টাইম ট্রাভেলার। সত্যি, এরা প্রত্যেকে প্রায় 2000 বছরেরও বেশি পথ পেরিয়ে আজকের এই চেহারায় এসে পৌঁছেছে। আর এই লম্বা সফরে তারা কত কি দেখেছে, কত সাম্রাজ্যের উত্থান পতন, কত সাংস্কৃতিক বিপ্লব, আর সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলেছে বারবার। চলুন তাহলে আমরাও এই টাইম ট্রাভেলের সঙ্গী হয়ে যাই আর ডুব দিই আমাদের ভাষার ইতিহাসের গভীরে। তো আমাদের এই গল্পের শেকড় খুঁজতে হলে ফিরে যেতে হবে সেই প্রাচীন ভারতে, যেখানে এই মহাকাব্যের একদম প্রথম অধ্যায়টা লেখা হয়েছিল। ব্যাপারটা বেশ মজার, ভাবুন তো একবার। ভারতের দেবনাগরী, গুরুমুখী, এমনকি আমাদের বাংলা, এদের সবার উৎস কিন্তু একটাই, ঠিক যেন একটা বিশাল পরিবারের মতো, যার আদিপুরুষ বা বলা ভালো আদি জননী হল একটা প্রাচীন লিপি। আর সেই জননীর নাম হল ব্রাহ্মী বর্ণমালা। সম্রাট অশোকের শিলালিপিতে খোদাই করা এই লিপিটাই হল আমাদের বাংলাসহ দক্ষিণ এশিয়ার অসংখ্য লিপির মা। আমাদের বর্ণমালার এই দুর্দান্ত যাত্রার শুরুটা কিন্তু ঠিক এখান থেকেই। এই যে টাইমলাইনটা দেখছেন, এটাই হলো আমাদের আজকের রোডম্যাপ। আমরা দেখব কিভাবে মৌর্য যুগের ব্রাহ্মী থেকে শুরু হয়ে গুপ্ত যুগে একটা বিরাট বিভাজন আর পঞ্চদশ শতকের এক পুনর্জাগরণের মধ্যে দিয়ে বাংলা লিপি তার আজকের রূপটা পেল। আমাদের গল্পের প্রথম নাটকীয় মোড়টা আসে গুপ্ত যুগে, যখন ব্রাহ্মীর ওই একাটা পরিবারে প্রথমবার ভাঙন ধরে। সময়ের সাথে সাথে যা হয় আর কি, ব্রাহ্মী লিপি ভারতের বিভিন্ন অঞ্চলে গিয়ে নিজস্ব একটা লোকাল টাচ পেতে শুরু করে। ঠিক যেমন একটা পরিবারের সদস্যরা আলাদা আলাদা জায়গায় গিয়ে নিজেদের মতো হয়ে ওঠে। আর এর ফলেই জন্ম নেয় দুটো প্রধান ধারা, একটা পশ্চিমা আর অন্যটা পূর্বাঞ্চলীয়। তো প্রশ্ন আসতেই পারে, তাই না, যে যারা এই প্রাচীন লিপি নিয়ে গবেষণা করেন, মানে প্যালিওগ্রাফাররা, তারাই ভাগটা বুঝলেন কি করে? তাদের একটা দারুণ পদ্ধতি আছে। তারা কয়েকটা অক্ষরকে টেস্ট লেটার হিসেবে দেখেন। মানে এই অক্ষরগুলোর গঠনটা এমন যে লেখার স্টাইলে একটু বদল এলেই এদের চেহারায় সেটা ঠিক ধরা পড়ে যায়। এই যে এখানেই দেখুন না, পশ্চিমা দিকে ল অক্ষরটার নিচের দিকটা কেমন ধারালোভাবে বাঁকানো, আর পূর্বাঞ্চলে এসে ওটাই দেখুন একটা গোলগাল লুপের মতো হয়ে গেছে। দেখতে হয়তো খুব ছোটখাটো পরিবর্তন মনে হচ্ছে, কিন্তু ঠিক এই পার্থক্যগুলোই ছিল দুটো আলাদা লিপির পরিচয়ের একদম প্রথম সংকেত। এবার আমরা পশ্চিমা ধারাকে আপাতত বিদায় জানাই। আমাদের ফোকাস থাকবে গল্পের মূল চরিত্রের ওপর, মানে পূর্বাঞ্চলীয় লিপির উত্থানের দিকে, কারণ আমাদের বাংলার জন্ম তো এখানেই। এই লম্বা সময়টাকে বলা যেতে পারে লিপির টিনেজ। এই সময়ে পূর্বাঞ্চলীয় লিপিটা ধীরে ধীরে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে, আর তার মধ্যে সেই সব বৈশিষ্ট্য ফুটে উঠতে শুরু করে যেগুলো আমরা আজকের বাংলা লিপিতে দেখতে পাই। কিন্তু লিপি বিশেষজ্ঞরা এই বিবর্তনের প্রমাণগুলো পান কোথায়? এরকম পাথরে খোদাই করা লিপিতে, যেমন দিনাজপুরের এই স্তম্ভের শিলালিপিটা। এই সব ঐতিহাসিক নিদর্শন থেকেই লিপির বিবর্তনের আসল সূত্রগুলো খুঁজে বের করা হয়। ইতিহাস এখানে লিটারালি পাথরে খোদাই করা আছে। তাহলে ঠিক কি বদলাচ্ছিল সেই সময়? গ বা শ এর মতো অক্ষরগুলো আরও বেশি অ্যাঙ্গুলার, মানে কৌণিক হয়ে উঠছিল। অক্ষরের নিচের দিকে ত্রিভুজের মতো একটা গঠন দেখা যাচ্ছিল। তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পরিবর্তনটা, সেটা হলো মাত্রার আগমন, যা আজ বাংলা লিপির অন্যতম পরিচয়। একাদশ শতাব্দীর মধ্যে এইসব বৈশিষ্ট্য মিলেমিশে যে লিপির জন্ম হয়, তাকেই বিশেষজ্ঞরা বলেন প্রোটো বেঙ্গালি, মানে বাংলার আদি রূপ। বেশ, এবার আমরা গল্পের ফাইনাল অ্যাক্টে চলে এসেছি। এখানে দেখব কিভাবে প্রোটো বেঙ্গলির লিপি সব বাধা পেরিয়ে তার চিরচেনা আধুনিক রূপটা পেল। কিন্তু ফাইনাল স্টেজে পৌঁছানোর রাস্তাটা একদমই সহজ ছিল না। একটা বড় ঐতিহাসিক ঘটনা এই লিপির বিকাশকে বেশ কিছুদিনের জন্য যেন থামিয়ে দেয়। ইতিহাসবিদ আর.ডি. ব্যানার্জির কথায়, এই বিজয়ের ফলে পূর্ব ভারতের সাহিত্য আর সংস্কৃতির বিকাশ প্রায় 2 শতাব্দীর জন্য একটা গভীর ঘুমে চলে গিয়েছিল।
এই লম্বা বিরতির পর পঞ্চদশ শতাব্দীতে একটা নতুন সাংস্কৃতিক জোয়ার আসে, যার নেতৃত্বে ছিলেন চৈতন্যদেব এবং তার বৈষ্ণব ধর্ম। আর সেই সাংস্কৃতিক স্রোতের হাত ধরে বাংলা লিপিও তার দীর্ঘ ঘুম ভেঙে জেগে ওঠে আর খুব দ্রুত তার আধুনিক রূপের দিকে এগোতে থাকে। তাহলে পুরো জার্নিটা যদি এক ঝলকে দেখি, দ্বাদশ শতাব্দীতেই লিপিটা প্রায় তৈরি, এরপর 2 শতাব্দী ধরে একটা লম্বা বিরতি, পঞ্চদশ শতাব্দীতে আবার এর নবজাগরণ, আর সবশেষে 19 শতকে ছাপাখানার হাত ধরে এর সেই আধুনিক রূপটা ফাইনাল হয়, যেটা আমরা আজ ব্যবহার করি। সুতরাং একটা লিপি আসলে শুধু লেখার একটা মাধ্যম নয়, এটা অনেকটা একটা জীবন্ত জীবাশ্মের মতো, যার প্রত্যেকটা বাক্যে, প্রত্যেকটা গঠনে একটা জাতির হাজার হাজার বছরের ইতিহাস, তার সংস্কৃতি আর তার পরিচয়টা লুকিয়ে থাকে। তাহলে এরপর থেকে যখনই কোনো বাংলা অক্ষর চোখে পড়বে, আশা করি সেটাকে আর শুধু একটা চিহ্ন বলে মনে হবে না, বরং মনে পড়বে এর পেছনে লুকিয়ে থাকা 2000 বছরেরও বেশি সময়ের এক লম্বা রোমাঞ্চকর সফরের কথা। আসলে আমাদের চারপাশে থাকা একদম সাধারণ জিনিসগুলোর ভেতরেও যে কী অসাধারণ সব গল্প লুকিয়ে থাকতে পারে, ভাবা যায়। Thanks for watching, and if you liked this video then please hit the like button.